অন্তর্বর্তীকালীন সরকারের যে ভাবমূর্তি, কার্যক্রম এবং ভবিষ্যৎ জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, দিন যত যাচ্ছে এই আন্দোলনের যে ফসল, এই ফসল সত্যিকারের যারা গৃহস্থ, অর্থাৎ এই আন্দোলন যারা করেছেন, ছাত্র এবং জনতা, তাদের যে আশা আকাঙ্ক্ষা, সে আশা আকাঙ্ক্ষার মূলে ছাই দিয়ে এই আন্দোলনের ফসল, যাদের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল, তাদের ঘরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখানে আমি সম্ভাবনা বললাম না, ইচ্ছে করেই কথাটা আশঙ্কার কথা বলছি। এর কারণ হলো, বাংলাদেশের একেবারে খুব বুদ্ধিমান হওয়ার দরকার নেই, খুব অল্প বুদ্ধি যাদের রয়েছে, একেবারে তেলাপোকার মতো যাদের বুদ্ধি রয়েছে, তারাও জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যদি ব্যর্থ হয়, তাহলে এই বাংলার কত মানুষের তকদির ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কত মানুষকে গৃহহারা হতে হবে, এবং পুরো বাংলা একেবারে রীতিমতো দুর্ভিক্ষের কবলে পড়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই। কারণ হলো, ধরুন আওয়ামী লীগের যারা পালিয়েছে, তারপরে ব্যবসায়ী যারা এখন ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে একটা খুব খারাপ অবস্থার মধ্যে আছে, তো সব মিলিয়ে এই যে অর্থনীতির একটা মন্দা, সেখানে এখন বিএনপি বলেন, জামাত বলেন, তারা প্রাণান্ত চেষ্টা করছে একটা নতুন ধারা তৈরি করার জন্য। এখন কয়েকদিন পরে যদি এদেরকেও পালাতে হয় আবার নতুন করে, আবার অন্যদিকে যারা আগে পালিয়ে গেছিল তারা রাতারাতি এসে তাদের সবকিছু আগের মতো ফিরে পাবে না। ফলে কি হলো, পুরো অর্থনীতিতে একটা দুর্ভিক্ষ দেখার একেবারে অনিবার্য হয়ে পড়বে। তো এইরকম একটি বাস্তবতা, এই বাস্তবতায় প্রতিদিনই আমাদের জাতীয় রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের বিপদ বিপত্তি, আমাদের সম্ভাবনা নাই বললেই চলে, এগুলো সবই জটিল থেকে জটিলতর হচ্ছে। আপনি সকালবেলা একটা কথা বললেন যে আপনি জামাতের পক্ষে একটা কথা বললেন সকালে, বিকেলবেলা দেখা গেল সেই কথাটা আপনি জামাতের পক্ষে বলতে পারলেন না। কেন পারলেন না? এর কারণ হলো, জামাতই তার মটো চেঞ্জ করে ফেলছে। যেমন ধরুন, জামাত আনকন্ডিশনালি এই সরকারকে সাপোর্ট দিয়ে আসছিলেন, জামাতের আমির। কিন্তু এই যে রিসেন্টলি একটা যে বৈঠক হলো, জাতীয় ঐক্যের বৈঠক হলো, তিনি সেই বৈঠকের পর কি হলো, হঠাৎ করে বললেন যে অতি দ্রুত নির্বাচন দিন, যত সম্ভব দ্রুত নির্বাচন দিন। এটা কিন্তু জামাতের আমিরের বলার কথা নয়। তো কাজেই জামাত সম্পর্কে আপনি যে আগে কথা বলতেন যে তারা সরকারকে অনন্তকাল ক্ষমতায় রাখতে চায়, বা তারা সরকারের মিত্র, দীর্ঘদিন সরকার ক্ষমতায় থাকলে জামাত লাভবান হবে, এখন সেই কথাটা আজকে আপনি বলতে পারবেন না, বিকজ জামাতের আমির তার কথা চেঞ্জ করে ফেলেছেন। বিএনপির একই অবস্থা, তারেক রহমান সাহেব বললেন যে এই সরকারকে সহযোগিতা করবেন। তারপরে মির্জা ফখরুল সাহেব বললেন যে না, সরকারকে যৌক্তিক সময় দেয়া হবে। এখন তারা যে কথাগুলো বলছেন, আগের কথার সম্পূর্ণ ব্যতিক্রম। কাজে আমি এজ এ ক্রিটিক হিসেবে আমি এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করি, সমালোচনা করি কিংবা বিশ্লেষণ করি, তখন আমাকে তো ডে টু ডে বা মানে প্রতিদিনের যে ঘটনা, সেটাকে বিশ্লেষণ করতে হয়। আমি তো একটা জায়গাতে স্থির থাকতে পারছি না। এই কারণে অনেকে হয়তো, যারা দর্শক রয়েছেন, বিশেষ করে যারা তরুণ, একেবারে তরুণ, তারা অনেক সময় বিরক্ত হন যে এই ভদ্রলোক সকালে এক কথা বলে, বিকেলে এক কথা বলে, এরে আজ সকালে মন্ত্রী বানায়, বিকেলের মন্ত্রিত্ব নিয়ে নেয়, আবার একে মানে প্রধানমন্ত্রী বানায়, এরকম নানা রকম। এর কি কোনো কাজ নেই? একে থামাও। এর কি কোনো লোকজন নেই? কেউ হয়তো বলছেন যে আপনার মানসিক ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, তাড়াতাড়ি যান, কোথাও গিয়ে একটু চিকিৎসা টিকিৎসা করে আসেন। কেউ হয়তো দেখা যাচ্ছে যে বলছেন যে আমি অনেক সময় অনেকের যেটা বলে নেতিবাচক বিষয় নিয়ে আলোচনা করি, এটি অনেক সময় আপনাদের কাছে কারো কারো কাছে অ্যালার্জি বলে মনে হতে পারে। এই জন্য অনেকে আমাকে অ্যালার্জি চিকিৎসা নেওয়ার কথা বলছেন। এবং শীতকালে একটা জিনিস বোঝার চেষ্টা করুন, জনাব এবং জনাবা, সেটা হলো তেল দিতে হবে এবং কোনো একটা দলের সঙ্গে লেগে থাকতে হবে। এটা তো সহজ কাজ। আওয়ামী লীগের যদি ৩৫% জনগোষ্ঠী ধরেন, গড়ে ৬ লাখ, ৬ কোটি, ৬ কোটি মানুষ তো আওয়ামী লীগ করছে, তারা তো সারা দিন রাত আওয়ামী লীগের কথা বলছে। আমার তো আওয়ামী লীগের কথা বলার জন্য দরকার নেই, ৬ কোটি লোক আছে। বিএনপির তো অন্তত ৫ থেকে ৬ কোটি লোক আছে সমান সমান, যারা বিএনপির বাড়ি কোনো চিন্তা করে না, কোনো কথা বলে না। সেখানে আমার দরকার কে বলেন? জামাতেরও তো না হয় ১ কোটি লোক আছে, এর বাইরে তো জামাতে তারা দুনিয়ার অন্য কোনো কিছু কল্পনা করে না।
তো এই যে এতগুলো মানুষ, আমি ৩ টা দলের কথাই বললাম, এতগুলো মানুষ অর্থাৎ ৬, ৬, ১২ আর ১, ১৩। ১৩ কোটি লোক এই ৩ টা দলের মধ্যে যদি থাকে, তাহলে আমি একা, আমি কি এতটা নির্বোধ যে আমি এই এতগুলো লোকের সেন্টিমেন্ট, চিন্তা, চেতনা, অভ্যাস, কাজকর্ম বাদ দিয়ে আমি যে কথাগুলো বলছি, একবার বিএনপির পক্ষে বলছি, একবার বিএনপির বিপক্ষে বলছি, একবার আওয়ামী লীগের পক্ষে বলছি, একবার আওয়ামী লীগের বিপক্ষে বলছি। কারণটা কি? কারণটা কি? কারণটা শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো আমি যারা আমজনতা, যাদের স্বার্থ নেই, কথা বলার প্ল্যাটফর্ম নেই, তাদের পক্ষে কথা বলার চেষ্টা করছি। কোনো দলের ক্রীতদাস হয়ে নয়, কোনো দলের ক্রীতদাস হয়ে নয়। এক। ২ নম্বর হলো যে আমার যে রাজনীতি, ভবিষ্যতের মনোনয়ন, এটাকে আমি ছাইচাপা দিয়ে রেখেছি। ওটা সময় হলে দেখা যাবে। কিন্তু আজকের যে দায়িত্ব এবং কর্তব্য, ভালোকে ভালো বলা, মন্দকে মন্দ বলা। এখন আপনার নিজের ছেলে যদি খুব ভালো কাজ করে, আপনি তো অবশ্যই তাকে প্রশংসা করবেন। কিন্তু সে যদি চুরি করে বসে, আপনি কি সেটা গোপন রাখবেন বলেন? এটা করলে কি পিতা হিসেবে আপনার ভালো হবে? বা আপনার বাবা চোর, কিন্তু সন্তান হিসেবে আপনি সেই চোরের অর্থ নিয়ে দিদার আছে ঘুরে বেড়াচ্ছেন, দাড়ি টুপি রেখে কপালে দাগ পরিয়ে ফেলছেন, কিন্তু বাবা চুরি করে। সন্তান হিসেবে আপনার ফরজ কি? এই অন্যায়গুলো বলা। তো আমাকে আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সেটা দিয়ে আমি যেটা ভালো, যেটা মন্দ, সেই জিনিসগুলো আপনাদের কাছে প্রকাশ করি। কিন্তু এটা নিয়ে যদি আপনি না বুঝে, কিংবা আমার প্রতি রহম না করে, কিংবা আপনি বুঝেন ঠিকই কিন্তু আমাকে দুটো গালি দেওয়া দরকার, আপনি দুটো গালি দিয়ে দিলেন, আমার কিচ্ছু হয় না, বরং আলটিমেটলি এটি আপনার প্রতি একটা জুলুম হয়ে যায়। তো এখন আজকের যে প্রসঙ্গটা, সেই প্রসঙ্গটা এই কারণে এই লম্বা ভূমিকা টানলাম। এই প্রসঙ্গটা হলো এই, যে সরকার যদি, আমি প্রথম থেকে বলেছিলাম এই সরকার যখন আসলো, যে সরকারের উচিত হবে ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া। কিন্তু সরকার তো ২ বছর, কোনো লোক প্রথমে বলেছিল ২ বছরের মধ্যে একটা নির্বাচন দিবে। সরকারের কোনো উপদেষ্টা বলেছিলেন যে ১ বছরের মধ্যে বা ১৮ মাসের মধ্যে নির্বাচন হবে। এখন তাদের সেই সকল কথাবার্তায় প্রধান উপদেষ্টা ভারী বিরক্ত হয়েছেন, জনাব ইউনূস। তিনি একেবারে ডিটারমাইন্ড, গো ধরেছেন যে সংস্কার না করে নির্বাচন করবেন না। এবং এই একেবারে রিসেন্টলি দেখলাম বিদেশি এক ভদ্রলোক, বিদেশিদের দেখলে তার খুব হাসি পায় ডক্টর মোহাম্মদ ইউনূসের। এমনি বাংলাদেশের কোনো লোকের সাথে বসলে যে এতগুলো মিটিং টিটিং হয়েছে, তিনি হাসেন না, হাসেন না। কিন্তু দেখলাম যে বিদেশি সম্ভবত ফেসবুকের বা অন্য কোনো একটা প্রতিষ্ঠানের কোনো বড় কর্তা তার সঙ্গে দেখা করতে এসেছেন, এবং সেখানে তিনি যে হাসি দিয়েছেন, তার যে একটা সবচেয়ে যে উজ্জ্বলতার হাসি, সেই উজ্জ্বলতা হাসির একটা এই কার্বন কপি, যেটা আমার মনে হয় উপদেষ্টা হওয়ার পর এমন হাসি তিনি কখনো দেননি। নর্মালি তিনি বিদেশিদের সঙ্গেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, ইংরেজিতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, হাত ঝুলিয়ে ঝুলিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। যে টিচার হিসেবে ডায়াস তার খুব পছন্দ, মঞ্চে তিনি বসবেন, কথা বলবেন, বাকি সবাই শুনবেন এবং মাথা নোয়াবেন, এটা তার খুব পছন্দ। তো যাই হোক, এখন সেই ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বশেষ হাসতে হাসতে মনের আনন্দে যে কথাটি বলছেন, যে যথাযোগ্য এবং প্রয়োজনীয় যে সংস্কার রয়েছে, সেই সংস্কার করেই তারপরে নির্বাচন হবে। এখন এই যে সংস্কার, এটি একটা অনিশ্চিত বিষয়, অনির্ধারিত বিষয় এবং বিস্তৃত একটা বিষয়। এতে কতদিন লাগবে, কত সময় লাগবে, একমাত্র আল্লাহ জানেন, তিনিও জানেন না। এখন যেখানে আমরা প্রতিদিনই নিত্য নতুন বিপদের মধ্যে পড়ছি, আমাদের অর্থনৈতিক সমস্যা বাড়ছে, সরকারের কোনো সফলতা দ্বারা আমরা স্বস্তিতে নেই, কোনো সফলতা দ্বারা আমরা স্বস্তিতে নেই। তো সেক্ষেত্রে এখন কি করব? সেক্ষেত্রে আমরা এই যে ভদ্রলোক যেটা বললেন যে সংস্কারের পরে নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য আমরা কি অনন্তকাল অপেক্ষা করব? আপনি করতে পারেন, কিন্তু রাজনৈতিক দলগুলো সেটা করবে না। করবে না এই কারণে যে দিন যত যাচ্ছে ততই বিএনপি এবং জামাতের যে রাজনৈতিক সুফল এবং তকদির, এটি ক্রমশ যাকে বলে ঘোলাটে হওয়া শুরু করেছে। আর দিন যত যাচ্ছে ততই স্বৈরাচারের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, তাদের কণ্ঠধ্বনি ক্রমশ যাকে বলা হয় বুলান্ত হচ্ছে। তারা এখন ভিডিও ফুটেজ দিচ্ছে না, তারা অডিওতে, আগে টেলিফোনে কথা বলতেন, লিক করতেন, এখন তারা আমেরিকাতে কথা বলছেন, লন্ডনে কথা বলছেন, এবং বিশাল এবং একেবারে রিসেন্ট শেখ হাসিনা লন্ডনে তার নেতাকর্মীদের সঙ্গে যে কথাবার্তা বলেছেন, আপনার মনে হবে যে তিনি গণভবনে বসে কথা বলছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি কথা বলছেন। এবং তার যে
সাহস, তার শক্তি, তার যে আত্মবিশ্বাস একটুও চিল ধরেনি। তিনি আগের মতোই হুমকি দিচ্ছেন, আগের মতোই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিচার করতে চাচ্ছেন ইত্যাদি আরো অনেক কিছু। আর যেটি হচ্ছে সেটি হলো যে উনার যে রাজনৈতিক সহযোগী, সেই রাজনৈতিক সহযোগী হলো জাতীয় পার্টি। এখন জাতীয় পার্টি ১ম কয়েকদিন চুপচাপ থেকেছে। এখন তারাও মাঠে নেমেছে। তারা অভিযোগ করছেন কেন তাদেরকে ডাকা হলো না। দ্বিতীয়ত এই নির্বাচনে জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না। এই ধরনের কথাবার্তা জাতীয় পার্টি বলছে। আর আওয়ামী লীগ তো কোনো কথা বলার দরকার নেই। মূল ব্যাপার হলো নির্বাচন মিনস আওয়ামী লীগ। সেখানে তারা আসবেই। যেকোনো ফর্মে যেকোনো মূল্যে তারা নির্বাচনে আসবেই। নির্বাচন থেকে আওয়ামী লীগকে আপনি বাদ দিতে পারবেন না। এর কারণ হলো তাদের একটা বিশ্বাস যে মাঠ তারা যেভাবে সাজিয়ে গেছেন, তাদের হাতে যে টাকা আছে এবং তাদের যে বিদেশি শক্তি আছে, এই সব মিলিয়ে নির্বাচনের মাঠে সরকার যেই থাকুক না কেন, ইউনূস থাকুক আর অন্য যেকোনো থাকুক, কিংবা আসিফ নজরুল যদি ভবিষ্যতে প্রধান উপদেষ্টা হন, তিনি যেই থাকুক না কেন আওয়ামী লীগের এই শক্তিমত্তাকে অস্বীকার করতে পারবে না। এই বিশ্বাস শেখ হাসিনার বক্তব্যে কিন্তু ফুটে উঠেছে। ফলে কি হলো, যদি নির্বাচন ১ বছর পরে হয়, ১.৫ বছর পরে হয়, ২ বছর পরে হয়, তাহলে সেই নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তাদেরকে বাদ দেওয়ার কোনো শক্তি, সামর্থ্য, পরিবেশ এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের থাকবে না, না, না। ১। ২ নম্বরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, ওটা করবেন, ওটা করবেন, এটা করবেন। ওটা আপনি দেখেন পাকিস্তান তো অনেক কিছু করেছে ইমরান খানের বিরুদ্ধে। কিন্তু সেটা হয় না। রাজনৈতিক দল আসলে নিষিদ্ধ করা যায় না। জামাতকেও আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিল, কিন্তু আলটিমেটলি সেটা টেকানো যায়নি। তো এই যে যে এখনো যে ধরেন যে জনজোয়ার আছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এখন যে ঐক্যমত আছে, ভারত বিরোধী যে মনোভাবটা প্রকট অবস্থায় আছে, তো সেক্ষেত্রে যদি ইভেন মার্চ মাসেও নির্বাচন হয়ে যায়, এপ্রিল মাসেও যদি নির্বাচন হয়ে যায়, মাঠে আওয়ামী লীগের লোকজন দাঁড়াতে পারবে না। কিন্তু যদি ২০২৬ সনের এপ্রিল মাসে নির্বাচন হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন কমিশন নির্বাচনের শিডিউলই ঘোষণা করতে পারবে না। তো এই যে একটা জটিল থেকে জটিলতার অবস্থার মধ্যে আমরা যাচ্ছি, তো সেখানে রাজনৈতিক দল যারা স্টেক হোল্ডার, যারা ভোটার, তারা আতঙ্কগ্রস্ত, যারা সাধারণ মানুষ তারা বিভ্রান্ত, কিন্তু অন্যদিকে যারা এই সংস্কার করবেন, তারপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা হয়েছেন, তারা সমন্বয়ক যারা আছেন, যারা ক্ষমতার স্বাদ পেয়েছেন, তারা এই ক্ষমতাটাকে প্রলম্বিত করার জন্য যে ম্যাটিকুলাস ফর্মুলা দরকার, সেই ম্যাটিকুলাস ফর্মুলা তারা অনুসরণ না করে তারা ঠিক সেই 111 সরকারের মতো যে সকল কর্মকাণ্ড করার চেষ্টা করছেন, তাতে করে তাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ এবং তাদের যে শাসনতান্ত্রিক ভবিষ্যৎ এবং নিজেদের ব্যক্তিগত এবং সামাজিক যে ভবিষ্যৎ, সবকিছুই ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে।